নিজের বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে পাওয়া বিয়ের প্রস্তাবে না করে দেওয়াতে ভার্সিটির মাঠে ভরা স্টুডেন্টের সামনে প্রাহিকে সজোরে থাপ্পড় মেরে বসলো অরি বেস্ট ফ্রেন্ড হেমন্ত। তাও আবার কাকে বিয়ে করার প্রস্তাব? হেমন্তের বড় ভাইকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছে হেমন্ত, আর তা প্রত্যাখ্যান করাতে চড় মারল প্রাহিকে হেমন্ত। বিস্ময়ে অবাক হয়ে গিয়েছে প্রাহি। হেমন্ত যে ওকে এইভাবে সবার সামনে চড় মেরে বসবে ভাবতেও পারেনি প্রাহি। প্রাহি ছল ছল চোখে হেমন্তর দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে এভাবে মারলি হেমন্ত? হেমন্তর আগে দাঁত কিরমির করছে, পারলে এক্ষুনি সে প্রাহিকে গলা টিপে মেরে ফেলে। হেমন্ত রাগী কণ্ঠে বলে, তোকে আমি কি বলেছিলাম? হ্যাঁ, আজ হোক কাল হোক তোকে আমার ভাইকেই বিয়ে করতে হবে। তাও তুই কেন আমাকে ফিরিয়ে দিলি আজ? প্রাহি কাঁদতে কাঁদতে বলে, আমি কি জানতাম তুই সেসব সিরিয়াস ভাবেই বলতি? আমি ভাবতাম তুই আমার সাথে দুষ্টুমি করে এসব কথা বলিস, আর এই জন্যই তুই আমার চড় মারলি। বেশ করেছি, মেরেছি, আরো মারবো। হেট ইউ হেমন্ত। বলেই দৌড়ে চলে গেল। হেমন্ত এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রাহির যাওয়ার পানে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে তাকায় হেমন্ত। ইসি দাঁড়িয়ে আছে ওর পেছনে। ইসি অসহায় কণ্ঠে বলে, কেন শুধু শুধু ওকে মারলি? ওর তো কোনো দোষ ছিল না, শুধু এই সিনক্রেটটা করলি। এমনিতেই সবাই শুধু তোদের নিয়ে উল্টাপাল্টা কথা বলে, পুরো ভার্সিটি তোদের নিয়ে রং চং মাখিয়ে নানান কাহিনী সাজায়, তার উপর তুই আবার আজ এই ঘটনা ঘটালি। হেমন্ত কিছু বলল না। পুরো মাঠে একবার চোখ বোলালো। সবাই কানাঘুষা করছে, কেউ কেউ মুখ টিপে হাসছেও। হেমন্ত চিৎকার করে হাঁক ছাড়তেই সবাই ভয়ে সেখান থেকে চলে গেল। ইসি নিজেও ভয় পেয়ে গিয়েছিল হেমন্তর এমন চিৎকারে। হেমন্ত এইবার তাকালো ইসির দিকে। মেয়েটা অল্পতেই ভয় পেয়ে যায়। এই যে দেখো এখন কিভাবে কাঁপছে। হেমন্ত গম্ভীর মুখে ইসির হাত শক্ত করে ধরল। এখন ওর গরম মাথাটা ইসি ঠান্ডা করতে পারবে। ইসি হেমন্তর এইভাবে ওকে টেনে নিয়ে যেতে দেখে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমি যাব না। এখন এই মুহূর্তে আমার সাথে না গেলে তোকেও সেম ভাবে থাপ্পড় মারবো, ঠিক যেইভাবে প্রাহিকে মেরেছিলাম। হেমন্তর এমন থ্রেট শুনে গলা শুকিয়ে গেল ইসির। সে হেমন্তর হাতের চড় খেতে চায় না, একদম চায় না। তাই বিনা বাক্যে হেমন্তের সাথে সাথে চলল। ও প্রাহিকে অনবরত ডাকছেন ওর মা রাবেয়া বেগম, কিন্তু প্রাহি দরজাই খুলছে না। রাবেয়া বিরক্ত হয়ে চলে গেলেন নিজের কাজে। এই মেয়েকে নিয়ে আর পারেন না তিনি। কিছু একটা হলেই দরজা জানালা বন্ধ করে রুমের ভিতর ঘাপটি মেরে বসে থাকে। কিছু বলেও না কি হয়েছে বা কেউ কিছু করেছে কিনা। বিড়বিড় করে মেয়েকে বকতে বকতে রান্না করতে লাগলেন রাবেয়া। একটু পর এরশাদ সাহেব আসবেন। তিনি হলেন প্রাহির বাবা, আর প্রাহি হলেন তার আদরের দোলালি। একমাত্র তিনি এলেই এই মেয়ে রুম থেকে বের হবে। তারপর বাবার বুকে উপর হয়ে পড়ে কেঁদে কেটে একাকার করে সবার নামে নালিশ করবে। তার আগে প্রাহি একটা টু শব্দও করবে না। এদিকে দরজায় কান পেতে রেখেছিল প্রাহি। রাবেয়ার প্রস্থান করার আওয়াজ পেতে নিঃশব্দে এক প্রকার উড়াধুরা ডান্স করল রুমের ভেতর। এক পর্যায়ে ক্লান্ত হয়ে ধপাস করে বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলো কতক্ষণ। আনন্দে আর অতি উত্তেজনায় ওর সারা শরীর কাঁপছে থরথর করে। প্রাহি উঠে বসলো। টেবিলের ড্রয়ারের লকারটা খুলে সেখান থেকে একটা ডায়েরি বের করলো এবং ডায়েরি থেকে একটা ছবি। একদিনে ছবিটার দিকে তাকিয়ে দেখে। সেটা বুকে জড়িয়ে নিল ও। ছল ছল চোখে মুখে হাসি নিয়েই বলল, এবার হেমন্তই পারবে আপনাকে আমার করতে। কত কাঠখড় পোড়াতে হয়েছে এর জন্যে। এতদিন ও শুধু বলতো, কিন্তু আমি শিওর ছিলাম না, ভাবতাম ও দুষ্টুমি করে। কিন্তু না, আজ আমি পুরোপুরি শিওর হেমন্ত আমাকে তার ভাবি হিসেবে গ্রহণ করতে একদম প্রস্তুত। ইস, হেমন্ত রাজি তো এবার তুফান হলেও সেই আমি হব ওর ভাইয়ের বধূ। ইস, আপনাকে যদি বোঝাতে পারতাম ঠিক কতটা ভালোবাসি আমি আপনাকে, তো কিভাবে বলবো বলুন তো? আমার আপনাকে, আমি শুধু দেখেছি একবার, আর কাউকে একবার দেখাতেই এতটা ভালোবেসে ফেলা যায়, সেটা আমার ক্ষেত্রে না হলে বুঝতেই পারতাম না। উল্টো আপনি তো জানেনই না যে আমি প্রায়ই আপনাকে প্রচন্ড ভালোবাসি। আপনি তো আজও পর্যন্ত দেখেনওনি। কবে আসবেন আপনি? কত বছর হলো আপনাকে দেখে না। প্লিজ জলদি দেশে ফিরে আসুন না। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হতেই সম্বিত ফিরে পেল প্রাহিম। বাহির হতে একটা হাস্যোজ্জ্বল আওয়াজ ভেসে এলো।
প্রাহি আম্মু, কি করছো ভিতরে? বাবাই এসেছি তো, জলদি আসো বাবাইয়ের কাছে, বাবাই অপেক্ষায় আছে। আসছি বাবাই। কথাটা বলেই উঠে দাঁড়ালো প্রাহি। ডায়েরির ভাঁজে তার প্রাণপ্রিয় মানুষটির ছবি রেখে দিয়ে আবারও ডয়ারে লক করে রাখলো। জলদি উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে পরিপাটি রূপে ফিরিয়ে এনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। এরশাদ সাহেব তার মেয়েকে এলোমেলো অবস্থায় দেখতে একদম পছন্দ করেন না। প্রাহি কাদো কাদো মুখে আয়নায় তাকিয়ে আছে। সবই ঠিক আছে, কিন্তু হেমন্ত তাকে চর মেরেছে, সেই দাগটা দেখা যাচ্ছে, স্পষ্ট 3 আঙুলের ছাপ। প্রাহি বিড়বিড় করে বলল, হেমন্তের বাচ্চা, চর মারলি ভালো কথা, তাই বলে এত জোরে মারলি? এখন এই মুখ নিয়ে আমি বাবার কাছে কিভাবে যাব? উনি এটা দেখলেই তো রেখে যাবে। উফ। প্রাহি বিরক্তি সহকারে মুখের ওই অংশটাকে ফাউন্ডেশন লাগালো, তার উপর লুজ পাউডার লাগিয়ে নিল। আয়নায় দেখে নিল একবার নিজেকে। না, এখন আর অতটা বোঝা যাচ্ছে না। আস্তে ধীরে রুম থেকে বের হয়ে সোজা ড্রয়িং রুমে বাবার কাছে গিয়ে বসলো প্রাহি। এরশাদ সাহেব আদরে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। প্রাহিও তার বাবাকে জাপটে ধরলো। এরশাদ সাহেব বলে ওঠেন, শুনলাম ভার্সিটি থেকে এসেই নাকি নিজেকে রুম বন্দি করে রেখেছো, কিছু খাওনি কেন আম্মু? প্রাহি করুণ চোখে তাকালো বাবার দিকে। এরশাদ সাহেব হেসে দিলেন, বললেন, আবারও হেমন্তর সাথে ঝগড়া করেছো বুঝি? হ্যাঁ, তোমার তো এটাই মনে হয় আমিই শুধু ঝগড়া করি। ওই হেমন্ত কাউয়ার বাচ্চাটা, ওকে তো একেবারে দুধে ধোয়া তুলসী পাতা মনে হয়। এরশাদ সাহেব আবারও শব্দ করে হেসে দিলেন। মেয়ের এমন বাচ্চামক কথায় রান্নাঘর থেকে স্ত্রীর ঝাঁঝালো কণ্ঠস্বর পাওয়া গেল। বাবা মেয়ের কত আনন্দ। আমি তো দিব্যি 1 ঘন্টা ডেকে ডেকে হয়রান হলাম। মিটু শব্দও করলো, বাবা ডাকতেই একেবারে নিচে কুঁদে হাজির। বলি, আমি যদি তোদের এতই পথের কাঁটা হয়ে যাই তাহলে বল, আমি চলে যাই এখান থেকে। প্রাহি বিরক্ত হয়ে বলল, উফ আম্মু, প্রতিদিন এক কথা শুনতে ভালো লাগে না। তুমি কেন এত রাগ করো বলো তো? আমি কি কিছু বলেছি তোমাকে? কিচ্ছু বলেননি, ধন্য হয়ে গিয়েছি তাতে আমি। এরশাদ সাহেব গম্ভীর স্বরে এইবার বললেন, রাবেয়া, খাবার নিয়ে আসো জলদি, আমার মেয়ে না খেয়ে আছে। আনছি, একটু অপেক্ষা করুন। রাবেয়া বেগম যেমনই হোক স্বামীকে অতি সম্মান করেন, একেবারে স্বামী ভক্ত বউ। এই যে একটু আগে কেমন রণচন্দ্রী হয়েছিলেন, আর এরশাদ সাহেবের এক কথায় একেবারেই শান্ত। এরশাদও তার স্ত্রীকে বড্ড ভালোবাসেন। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েও তার বাবা মার মাঝে এত বিশ্বাস আর ভালোবাসা দেখে অবাক হয় প্রাহি। মনে মনে সে রবের দরবারে প্রার্থনা করে ওর প্রিয় মানুষটিও যেন ওকে এমন ভালোবাসে, ঠিক যেমন বাবা তার মাকে ভালোবাসে। ভাবি, ভাবি, ও ভাবি, শোনো না ভাবি। হেমন্ত এক নাগারে প্রাহিকে ভাবি ভাবি বলে ডেকেই যাচ্ছে। শেষমেশ বিরক্তি হয়ে পাহি বলল, কাউয়া কোথাকার, আর একবার ভাবি রাখবি তো তোর জিভ টেনে ছেড়ে ফেলবো একদম। ভাবি, ভাবি, এবার তো আমি বিরক্ত করিস না, আমি ল্যাবে কাজ করছি, দেখছিস তুই। হেমন্ত প্রাহিকে জ্বালাতন করে খুব মজা পাচ্ছে। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ সে এমন করছে, কারণ ভার্সিটিতে আসার পর থেকে প্রাহি একবারও হেমন্তের সাথে কথা বলেনি। সেজন্যই হেমন্ত প্রাহিকে বিরক্ত করছে, যাতে বিরক্ত হয়েও প্রাহি ওর সাথে কথা বলে। আর সেটাই হলো। এদিকে হেমন্তর বলা বারবার ভাবি ডাকটা একেবারে কলিজায় গিয়ে লাগছে প্রাহির। কি যে সুখ সুখ অনুভূতি হচ্ছে বলে বোঝাতে পারবে না প্রাহি। তবে সেই খুশিটা মনেরটা মনেই চেপে রেখেছে। হেমন্তকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না ওর মনের কথা, তাই মুখটা যথাসম্ভব গম্ভীর করে রেখেছে। প্রাহির ভাবনায় ছেদ ঘটে হেমন্তর ওর হাত ধরাতে। ছেলেটা ওকে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছে। প্রাহির আগে কিরমির করে বলে ওঠে, তুই এমন করছিস কেন? প্লিজ থাম। কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? থাম হেমন্ত। উফ। কে শুনে কার কথা? হেমন্ত প্রাহিকে টানতে টানতে ওর বাইকের কাছে এনে দাঁড় করালো। প্রাহি হেমন্তর কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে। হেমন্তর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। ও শান্ত ভঙ্গিতে ইশিকে ফোন দিয়ে বলল ক্যাম্পাসের পার্কিং প্লটে যেন চলে আসে ও। প্রায় 10 মিনিট পর ইশি এসে পৌঁছাতেই হেমন্ত বাইকে উঠে বসলো। তারপর ইশি উঠে বসলো। প্রাহি এখনো ঠায় দাঁড়িয়ে আছে। হেমন্ত এবার দাঁত খিচিয়ে বলল, দেখ প্রাহি, ভালোই ভালোই বলছি, বাইকে উঠে বস, না হলে কিন্তু তোকে ঘাড়ে তুলে নিয়ে একটা আছাড় মারবো বলে দিলাম। প্রাহি তাকালো। হেমন্তকে ভেঙচি কেটে বাইকে উঠে বসলো, না হলে দেখা যাবে হেমন্ত সত্যি সত্যি ওকে তুলে আছাড় মেরে দিয়েছে। আর প্রাহি এত তাড়াতাড়ি কোমর ভেঙে বসে থাকতে চায় না। বিয়ের পর কোমর ভাঙলে সমস্যা নেই, তখন তো তারই সুবিধা হবে। সারাদিন সে তার প্রেমিক পুরুষের কোলে চড়ে টই টই করে ঘুরে বেড়াবে। আহা, ভাবতেই সুখ সুখ ফিলিং আসছে প্রাহির। কিরে ভটকাইতেছিস কেন? প্রাহি থতমত খেয়ে গেল ইসির কথায়। জোরপূর্বক হেসে বলল, কই না তো। তাহলে আমাকে টাইট করে ধরতে বলছি, শুনতে পাচ্ছিস না কেন? রাস্তায় উল্টে পড়ে মরার ইচ্ছে জাগছে নাকি? প্রাহি নাক মুখ কুচকে বলে, বেশি কথা বলিস তুই, সামনের দিকে তাকা তো।
ফাউল পেঁচাল করিস না। প্রাহি ইশিকে শক্ত করে ধরে বসলো। এদিকে ইশি ব্যাকল হয়ে বসে। সে কখন ফাউল কথা বলল? আজব, ড্রয়িং রুমের সোফায় বসে আছে প্রাহি ইশি। চুপচাপ করে বসে আছে, মনে হচ্ছে ওদের মতো ভদ্র আর কেউ নেই। প্রাহি মনে মনে হেমন্তকে ইচ্ছে মতো গালাগাল করছে। ছেলেটা এত খারাপ, শেষমেশ টেনে হিসড়ে শিকদার বাড়িতে নিয়ে আসলো, আর এসেই ওদের এখানে বসিয়ে দিয়েও লাপাত্তা। ও কি বোঝে না প্রাহির এখানে আসলে অস্বস্তি হয়? এবারের বড় ছেলেকে ভালোবাসার আগে এই অস্বস্তিটা ছিল না, কিন্তু ভালোবাসা বোঝার পর থেকে এই বাড়িতে আসার নাম নিলেও প্রাহির কেমন যেন লজ্জা লজ্জা লাগে। প্রাহির ইচ্ছে সে একেবারে বউ হয়ে এ বাড়িতে আসবে, তার আগে এখানে আসার কোনো মানেই হয় না। প্রাহিকে অন্যমনস্ক দেখে ইসি ওকে হালকা ধাক্কা দিল, বলল, কিরে, কি হচ্ছে এত? প্রাহি কিছু বলবে তার আগেই ওদের সামনে এসে দাঁড়ায় রায়হানা বেগম। প্রাহি আর ইসি ওনাকে দেখেই সালাম জানান, বিনিময়ে উনিও সালামের জবাব দিয়ে বলেন, কি হলো আম্মুরা, খাচ্ছ না কেন? সেই কখন নাস্তা পাঠালাম, এখনো কিছুই তো দেখছি খেলে না। প্রাহির হৃদয় জুড়িয়ে যায়। কি সুন্দর অমায়িক ব্যবহার। আসলে এই বাড়ির প্রতিটা মানুষেরই ব্যবহার চমৎকার সুন্দর। প্রাহির অবাক লাগে ও নাকি এবারের বউ হবে। কতটা ভাগ্যবতী সে। এখন শুধু ওই বড়লোক খারসটা রাজি হলেই হয়। মনে মনে কথাগুলো বলেই মিষ্টি হেসে রায়হানা বেগম বলল, তোমার অপেক্ষাতেই ছিলাম, তুমি নিজে এসে খাইয়ে দাও। কতদিন পর এলাম, হেনাটি কোথায়, তাকে যে দেখছি না। এই তো আমি আম্মুরা। রান্নাঘর হতে হাত মুছতে মুছতে বের হয়ে কথাটা বলে ওঠেন হেনা বেগম। ইসি আর প্রাহি ওনাকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে নিলেন। ইসি বলল, আন্টি আসো, এখানে এসে বসো তো একটু। হেনা বেগম বসতেই রায়হানা বেগম বললেন, দেখেছিস হেনা, সেই কখন নাস্তা পাঠালাম, তারা কিছুই খেলো না। ওদের নাকি আমাদের হাতে খাওয়ার শখ জেগেছে। বিনিময়ে হেনা বেগম হালকা হাসলেন, বললেন, এ তো বেশ ভালো কথা। আপা, তুমি প্রাহিকে খাইয়ে দাও, আমি ইশিকে খাইয়ে দিচ্ছি। প্রাহি আর ইসি বেজায় খুশি হলো। রায়হানা আর হেনা মিলে ওদের দুজনকে খাইয়ে দিল। ইসি হেনা বেগমের দিকে তাকিয়ে আছে, ওর চোখ জোড়া ছলছল করছে। আজ কতদিন পর এতটা মমতা নিয়ে কেউ ওকে খাইয়ে দিল। ওর মা থাকলেও বুঝে ওকে এভাবে খাইয়ে দিত। মার কথা খুব করে মনে পড়লো ইসির। না চাইতেও টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো ওর চোখ থেকে। সাথে সাথে হেনা বেগম বেকুল কণ্ঠে বললেন, সে কি ইশি, কাঁদছো কেন? নুডলস গুলোতে কি বেশি ঝাল দিয়ে ফেলেছি আমি? সাথে সাথে ইসি নাবোধক মাথা নাড়ায়। তারপর হুট করে হেনা বেগমকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। হেনা বেগম পরম স্নেহে ইসির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কি হয়েছে আম্মু? ইসি ক্রন্দন স্বরেই বলল, জানো আন্টি, মা মারা যাবার পর কেউ আমাকে এত স্নেহ করে কোনো দিন খাইয়ে দেয়নি, তাই মার কথা খুব মনে পড়ে গেল। প্রাহি, রায়হানা বেগম, হেনা বেগম সবার খারাপ লাগলো অনেক ইসির কথা শুনে। আসলে ইসির মা ইসি যখন 4 বছর বয়স তখন মারা যান। ইসির একটা বড় ভাইও আছে। ইসির মা মারা যাওয়ার মাস কয়েক পরেই তার বাবা আরেকটা বিয়ে করেন। বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে ইসির সৎ মায়ের আসল রূপটা বেরিয়ে আসে। ইসির ভাই থাকতো হোস্টেলে, সেখানে থেকে পড়াশোনা করত। ইসি শুধু একা ছিল বাড়িতে। ওর বাবা ব্যবসার কাজে বেশিরভাগ বিভিন্ন জেলায় জেলায় যেতেন, সেই সুবাদে তিনিও বেশি বাড়িতে আসতেন না। আর সেটারই সুযোগ নিয়ে ইসির সৎমা ওর ওপর নানাভাবে টর্চার করত, ওকে দিয়ে সব কাজ করাতো। ছোট্ট ইসিকে ভয় দেখাতো ওর বাবার কাছে যেন বিচার না দেয় সেই জন্য। একদিন ধৈর্যের বাঁধ ভেঙে ইসি একদিন ওর বাবার কাছে বিচার দেয়, কিন্তু ওর সৎমা ওর বাবাকে ভুলিয়ে ফালিয়ে বিভিন্ন মিথ্যে কথা বলে ওর বাবাকে পটিয়ে ফেলে। পরে ওর বাবা সেটাই বিশ্বাস করে নিয়ে ইসিকে ইচ্ছে মতো মারধর করে। ইসি পরে ফোন দেয় ওর মামাকে। ওর মামারা সব শুনে ইসিকে তাদের কাছে নিয়ে যান। ইসির বাবাও এতে আপত্তি করে না। মামারা আর নানুরা ইসিকে অনেক ভালোবাসে, কিন্তু ওর 2 মামি কেউই ওকে দেখতে পারে না। নানু মারা যাওয়ার পর যেন মামিদের কটু কথা আরো বেড়ে যায়। ওর মামারা বাড়িতে থাকলে কেউ কিছু বলে না, কিন্তু তারা না থাকলেই 2 মামির আসল রূপ বেরিয়ে আসে। সেই থেকেই ইসির দিনকাল এমনই যাচ্ছে। এরশাদ সাহেব আর রাবিয়া বেগম ইসিকে ওনাদের কাছে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু ইসি রাজি না। শুধু কেন অন্যের ঘাড়ে বোঝা হয়ে থাকবে? এর থেকেও যেমন আছে সেভাবেই দিনকাল চলুক না। হেনা বেগম ইসির চোখের পানি মুছে দিল, কপালে চুমু খেয়ে বললেন, পাগল মেয়ে, এতে কাঁদতে হয়? যখনই মার কথা মনে পড়বে চট করে এখানে এসে পড়বে। আমি তো বলি রোজই এসো, আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দেব। রায়হানা বেগম বলে উঠলেন, আমিও আছি এতে ভাগিদার, আমিও খাইয়ে দেব। ইসি মৃদু হাসলো। প্রায়ই মুগ্ধ হয়ে দেখছে ওদের। ঠিক কতটা উদার মনের হলে কেউ কাউকে এতটা আপন করে নিতে পারে। প্রায়ই মনে মনে শপথ করলো, এই বাড়ির বউ হয়ে আসলে
এই বাড়ির প্রতিটা মানুষকে অনেক ভালোবাসবে, অনেক অনেক। প্রাহি ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে উঠল। যা কান্না করার কয়েকদিন করে নেই ইসি। বড় ভাইকে বিয়ে করার জন্য রাজি করিয়ে প্রাহিকে তার বউ বানাতে পারলেই তার কয়েকদিন পরে তোকেও আমার কাছে নিয়ে আসবো, আমার স্ত্রীর মর্যাদা দিব, এই বাড়ির ছোট বউ করে আনবো তোকে। আর একটু সবুর করিস, আর একটু। কথাগুলো মনে মনে বলেই ইসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো হেমন্ত। এই মেয়েটার চোখের পানি তার একদম সহ্য হয় না, একদম না। মেয়েটাকে যে সে অনেক ভালোবাসে, কিন্তু অবশ মেয়েটা তার ভালোবাসা বোঝেই না। তবে হেমন্ত আর অপেক্ষা করবে না, ইসিকে ওর বউ করে আনবে শীঘ্রই। অপেক্ষা শুধু একজনের বিয়ে করার জন্য, রাজি হওয়ার, ব্যাস তাহলেই হবে। ব্যস্ত নগরী দক্ষিণ কোরিয়ার সিউল শহরের একটা 60 তলা ভবনের 40 তলা ফ্লোরটি পুরোটা একটা অফিস। অফিসের একটা রুমে মিটিং এ ব্যস্ত কয়েকজন লোক। তাদের মাঝে সবার মূর্ধ আকর্ষণ হলো অর্থ। পুরো নাম অর্থ শিকদার, দ্য ওনার অফ শিকদার এম্পায়ার। সে খুব দক্ষতার সাথে মিটিং করতে ব্যস্ত। প্রায় আধা ঘন্টা পর মিটিং শেষ হতেই মিটিং রুম থেকে একে একে বের হয়ে গেল সকলে। রয়ে গেল শুধু অর্থ। অর্থ এক কাপ কফি বানিয়ে নিল। তারপর কফি হাতে সে বিশাল কাচের দেয়ালটার সামনে দাঁড়িয়ে শিউলের রাতের শহর উপভোগ করতে লাগলো। আকাশে আজ সুন্দর একটা চাঁদ উঠেছে। চাঁদের পাশে মিটিমিটি জ্বলছে তারাগুলো। থেকে থেকে কোথা থেকে যেন কারা আকাশে আতশবাজি ফোটাচ্ছে, চমৎকার সুন্দর দেখাচ্ছে। সুদর্শন সুঠামদেহী চমৎকার গড়নের গম্ভীর মুখশ্রী, ব্রাউন রঙের চোখের অধিকারী এই ব্যক্তিকে যে কোনো মেয়ে তাদের জীবনসঙ্গী বানাতে এক পায়ে প্রস্তুত। তবে আদৌ কি এই পুরুষটি তার মনের মতো জীবনসঙ্গী পাবে? বয়স তো কম হলো না, 30 পার হয়ে 31-এ পড়লো। এই 31 বছর জীবনে আজও কাউকে নিজের মনের মতো পেল না। ফ্যামিলি থেকে দেশে গিয়ে বিয়ে করার চাপ দিচ্ছে ক্রমাগত তাকে, কিন্তু অর্থ তাদের কিভাবে বোঝাবে? অর্থ যেমন ভালোবাসার মানুষটি চাইছে তা তো সে পাচ্ছে না, তাহলে কিভাবে কাউকে সে নিজের জীবনে জড়াবে? আর অর্থ জানেও না তার মতো এমন রসকসীন গম্ভীর্যপূর্ণ ব্যক্তিকে কেউ ভালোবাসতে পারবে না। সবাই তো শুধু তার বাহ্যিক সৌন্দর্য দেখে ওর কাছে আসে, মন থেকে ভালোবাসে কাছে আসে না কেউই। তাই অর্থও চায় না কাউকে নিজের জীবনে জড়াতে। সে একাই বেশ ভালো আছে। কফি শেষ হতেই ভাবনাও শেষ হয়। সবকিছু গুছিয়ে অফিস থেকে যেতে হবে। এই বিল্ডিং এর 52 তলা ফ্লোরে ওর ফ্ল্যাট, সেখানেই ও থাকে। কাজের মাঝে হঠাৎ একটা মেয়ের কণ্ঠে চোয়াল শক্ত হয়ে আসে অর্থর। Oh, baby, I missed you so badly. Not I do, but by that, I didn't think about you. ইলফা ন্যাকা কণ্ঠে কথাগুলো বলে অর্থের কাছে আসতে নিলেই অর্থ ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, Why? Couldn't your lovers make you happy in bed? That's why you remembered me. Then listen to me. Do one thing. Go to a brothel here to satisfy the desires of your body. It will do two things. At the same time, will satisfy the desires of your body and will also get extra money. শান্ত কণ্ঠের অর্থ এরকম অপমানজনক কথায় মুখটা চুপসে একটুখানি হয়ে যায় ইলফার। অর্থ রাগী চোখে এক পলক ইলফার দিকে তাকিয়ে গট গট পায়ে চলে গেল। অফিস থেকে যাওয়ার আগে ওর গার্ডসদের বলে গেল ইলফাকে যেন ওর অফিস থেকে বের করে দিতে। রুমে এসে রাগে ওর গায়ের কোটটা সোফায় ছুঁড়ে মারল অর্থ। এই মেয়েটাকে একদম সহ্য হয় না অর্থর। এত অপমান করে এইটাকে অর্থ, তাও বারবার চলে আসে মুখ উঠিয়ে। এদিকে অর্থর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর বেস্ট ফ্রেন্ড আরাফ। আরাফ ফোনে গেমস খেলায় ব্যস্ত ছিল। অর্থকে এমন রাগে জলমুখী হয়ে আসতে দেখে ভ্রু কুঁচকে এতক্ষণে বোঝার চেষ্টা করছিল হয়েছেটা কি। এইবারে না পেরে প্রশ্ন করেই ফেলল আরাফ। কিরে, কি হয়েছে? এমন রাগে ফুসফুস করছিস কেন? অর্থ রাগে চোখে আরাফের দিকে তাকালো, শক্ত কণ্ঠে বলল, That stupid girl. I just hate her. এত অপমান করি তাও বারবার চলে আসে। কবে জানি আমি হিতাহিতি জ্ঞান হারিয়ে ওকে গলা টিপে মেরে ফেলি। শুধুমাত্র তোর কাজিন বলে কিছু বলছি না। ও যদি আমার বোন হতো এতক্ষণে থাপ্পড়ে সোজা করে দিতাম। আরাফ করুণ চোখে তাকালো। বন্ধুর এতটা রেগে যাওয়ার কারণ এইবার বুঝতে পারল ও। ও নিজেও বেশ বিরক্ত ইলফার উপর। মেয়েটাকে যে ধমকে ধমকে অথবা থাপ্পড় মেরে কিছু বলবে তারও কোনো উপায় নেই। কিছু থেকে কিছু হলেই এই মেয়ে নেকা কান্না কেঁদে কেটে ওর বাবার কাছে বিচার দেয়। বাবা মরা মেয়েকে আরাফের বাবা অনেক স্নেহ করেন, তাই শুধু ইলফার কথা শুনে আরাফের উপর ওর বাবা রাগারাগি করে। দীর্ঘশ্বাস ফেলল আরাফ।
বলল, রাগিস না অর্থ, ও একটু এমনই, শাসন তো করতেই চাই, কিন্তু বাবার জন্য পারি না। আমার সমস্যাটা একটু বোঝ, তুই একটু শান্ত হ। Go to hell with your problem. রাগে কিরমির করতে করতে ওয়াশরুমে চলে গেল অর্থ। আরাফ ভাবে এই মানুষটার যে কেন এত রাগ, কে যে অর্থকে সামলাতে পারবে? এমনকি কেউ নেই যে ভালোবাসা দিয়ে অর্থকে আগলে রাখবে। ফোনের রিংটনে ধ্যান ভঙ্গ হয় আরাফের। দেখে অর্থর ফোন বাজছে। আরাফ চেঁচিয়ে বলে ওঠে, অর্থ, তোর ফোন এসেছে। অর্থর জবাব শোনা যায়। আসছি। মিনিট দুয়েক পরেই বের হয়ে আসে অর্থ। ফোনটা হাতে নিয়ে দেখে ওর মা রায়হানা বেগম কল করেছেন বাংলাদেশ থেকে। অর্থ চোখ বুজে নিজেকে ঠান্ডা করে ওর মাকে কল ব্যাক করে। হ্যালো মা, আসসালামু আলাইকুম। রায়হানা বেগম কাঁদো কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো, তুমি কেমন আছো? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বাবা? জলদি চলে আয় না আমার কাছে। আর কত পরের দেশে পড়ে থাকবি? মার কথা কি মনে পড়ে না একটু? বলতে বলতে রায়হানা বেগম কেঁদে দিলেন। অর্থ বিরক্ত হলো বেশ। ওর এইসব কান্নাকাটি একদম ভালো লাগে না। তারপরেও গলার স্বর যথাসম্ভব নরম করে বলে, মা স্টপ ক্রাইং, এভাবে কাঁদলে হবে? ওকে ফাইন, আমি আর 2 দিন পরেই আসছি। নাও হ্যাপি। রায়হানা বেগম ছেলের মুখে 2 দিন পরে আসবে শুনে খুশিতে গদগদ হয়ে গেলেন। উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, সত্যি বাবা? সত্যি তুই আসবি? আমি এখনই সবাইকে বলে আসি। হ্যাঁ। ইস, আমার কত আনন্দ লাগছে। রায়হানা বেগম ফোন রেখে ছুটে গেলেন সবাইকে জানাতে তার ছেলে আসবে দেশে। এদিকে অর্থের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। মাকে এত খুশি দেখে ওর নিজেরও ভালো লাগছে। ওর মা এই বয়সে এসেও কেমন বাচ্চামো করেন। ছোট ছোট বিষয়ে বাচ্চাদের মতো খুশি হয়ে যান। এই যে দেখো, এখনই খুশির চোটে কলটাও কাটতে ভুলে গিয়েছে। অর্থ নিজেই ফোনটা কাটতে নিলে ফোনের স্ক্রিনে কিছু একটা দেখে থেমে যায়। রায়হানা বেগম ড্রয়িং রুমে সোফায় বসে কথা বলছিলেন। উনি যেখানে বসেছিলেন ঠিক তার পেছনেই দোতলার সিঁড়ি। সেখানেই দেখা যাচ্ছে 2টো মেয়ে দাঁড়িয়ে, তার মধ্যে একজন মেয়েকে হেমন্তকে মারছে আর একজন ওদের থামানোর চেষ্টা করছে। মেয়েটার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না, কোমর সমান চুল এলোমেলো হয়ে চেহারায় প্রায় ঢেকে দিয়েছে। তাও কেন যেন অর্থের সেটা দেখতে ভালো লাগছে। বুকের কোথায় যেন একটা কিছু প্রচন্ড হাঁসফাঁস করতে লাগলো, শুধু একটি পলক মেয়েটাকে দেখার জন্য। কি রে, কি দেখছিস অমন করে? বাইরে যাবি না? আজ তো একটা পার্টি আছে। আরাফের কথায় ছিটকে চোখ সরিয়ে নিল ফোনের স্ক্রিনের থেকে। এতক্ষণ সে কি করছিল? একটা অচেনা মেয়েকে দেখার জন্য ওর এত ব্যাকুলতা কিসের? কেন এত অস্থির লাগছিল? না, এইসব উল্টোপাল্টা ভাবা যাবে না। রাগে মাথাটা ধপ করে ওঠে। সাথে সাথে কলটা কেটে দেয় অর্থ। আরাফকে উদ্দেশ্য করে বলে, আমি রেডি হয়ে আসছি, তুই গাড়ি বের কর। বলেই নিজের রুমে চলে গেল অর্থ। মনে মনে ভাবলো আজ দিনটাই কেমন যেন এলোমেলো গেল ওর। রায়হানা বেগমের মুখে অর্থ 2 দিন পর আসবে শুনে খুশিতে বাখারা হয়ে গিয়েছে প্রাহি। আনন্দে ওর চোখের অশ্রুরা এসে ভিড় জমিয়েছে। চোখ জোড়া জলে টইটুম্বর। তা দেখে ইসি বলে, কিরে, কাঁদছিস কেন? প্রাহি যথাসম্ভব নিজেকে সামলে নিল। বলল, ওই হেমন্ত, মারার সময় চোখে কিছু একটা গিয়েছে বোধ হয়। বাদ দে। তবে আর কতক্ষণ থাকবো? বাড়িতে যাবি না? হেমন্তকে বলে আসি, চল বাড়ি যাব। ইসিও সম্মতি জানালো। অবশেষে হেমন্তকে বলে ওরা যার যার বাড়ি চলে গেল। আসলে এখন প্রাহি নিজের বাড়িতে গিয়ে দরজা আটকে কান্না করবে। ওর আনন্দটা আজ হিসেব ছাড়া। ঠিক কতটা খুশি ও আজ তা ওর চোখের অশ্রুদানাগুলোই বলে দিচ্ছে। অবশেষে অবশেষে ওর ভালোবাসার মানুষটি আসতে চলেছে। এবার আসলে আর তাকে যেতে দেবে না প্রাহি। একেবারে নিজের বাহুডোরে আটকে রাখবে। ভাবতে ভাবতে অশ্রু চোখেও হেসে ফেলল প্রাহি। Hey handsome, wanna dance with me? নাচের তালে আবেদনময়ী ভঙ্গিতে কথাটি বলে ওঠে একটি মেয়ে। অর্থর চোয়াল শক্ত হয়ে এলো। রাগি চোখে তাকালো মেয়েটির দিকে। মেয়েটি ভয় পেয়ে তৎক্ষণাৎ স্থানতে ত্যাগ করলো। এদিকে আরব শব্দ করে হেসে দিল। ওর এমন হাসি দেখে অর্থ বিরক্ত হয়ে বলল, ডোন্ট লাভ লাইক আ ইডিয়েট। এভাবে হাসার কি আছে? আরব হাসতে হাসতেই বলে, যেভাবে তাকিয়েছিলি মেয়েটার দিকে, মেয়েটাকে দেখলি না কিভাবে হুড়মুড়িয়ে ভাগলো? তুই এমন কেন ইয়ার? লাইফে একটু এনজয় কর। মেয়েদের এভাবে কাছে ঘেঁষতে না দিলে ভবিষ্যতে তোর লাইফ পার্টনার পাওয়া খুব কঠিন হয়ে যাবে। অর্থ নিষ্প্রভ চোখে তাকালো।
হাতের ওয়াইনের গ্লাসটায় একটা চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার এমন মেয়েদের লাইফ পার্টনার বানানোর কোনো ইচ্ছেও নেই, যারা স্বেচ্ছায় নিজেদের বিলিয়ে দিতে পারে, যাদের ইজ্জতের তাদের কাছে কোনো দাম নেই। তারা আমাকে কতটুকু ভালোবাসবে বল? আমি তো চাই এমন একজন মেয়েকে আমার লাইফ পার্টনার বানাতে, যাকে দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে, যার স্নিগ্ধতা আমার হৃদয়কে শীতলতায় ভরিয়ে দেবে, যে আমার টাকা পয়সা, আমার বাহিরের সৌন্দর্যকে না, আমাকে আর আমার মনটাকে ভালোবাসবে, যে আমার পরিবারকে আগলে রাখবে। তাকে আমি আমার জীবন সঙ্গিনী বানাবো। আরব হাঁ করে চেয়ে আছে অর্থের দিকে। এই রাগে গম্ভীর ছেলেটার মনের ভিতরে যে এতটা আবেগ লুকিয়ে আছে তা আজ জানতে পারল ও। নেহাত নেশার ঘরে অর্থ এসব বলছে, না হলে জীবনেও ওর মুখ দিয়ে এসব বের হতো না। আরব চিন্তায় পড়ে গেল, কোথায় পাবে ও এমন মেয়ে যে ওর বন্ধুর মনের মতো হবে? যদি ওর কোনো চেনা জানা এমন মেয়ে থাকতো, বন্ধুর সুখের জন্য হলেও সেই মেয়েকে উঠিয়ে নিয়ে আসতো। নিস্তব্ধ কালো রাত, বাহিরে হিমেল বাতাস শীতলতা দিচ্ছে, থেকে থেকে জোনাকি পোকাগুলো জলজল করে উঠছে। শিউলি ফুল গাছটা থেকে দমকা হাওয়ার তালে তালে কয়েকশো ফুল ঝরে পড়েছে ধরণীতে। ছাদে দাঁড়িয়ে রাতের প্রকৃতি উপভোগ করছে প্রাহি। মনটা বড্ড আনচান করছে, তাই একা একটু সময় কাটাতে ছাদে চলে এসেছে ও। কতটা রাত হয়েছে অথচ ওর চোখে বিন্দুমাত্র ঘুম নেই। মনটা যে বড্ড অস্থির হয়ে আছে, অপেক্ষা করছে শুধু একজনের আগমনের, শুধু আজকের রাতটা। কাল আসবে ওর প্রিয় মানুষটি। অতি উত্তেজনায় প্রাহির সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। প্রাহি আকাশের দিকে তাকিয়ে বলে, আজ দীর্ঘ 7 বছর পর আপনি আসছেন। জানেন, এই সংবাদটা পাওয়ার পর থেকে আমার চোখে বিন্দু মাত্র ঘুম নেই। সারাটা দিন ছটফট করেছি। আচ্ছা, আপনি কি আমায় ভালোবাসবেন? আমি যদি আমার মনের কথা ব্যক্ত করি আপনার কাছে, তাহলে কি আপনি আমায় গ্রহণ করবেন, নাকি আর সবার মতো আমাকেও দূরে ঠেলে দিবেন? এমনটা যেন না হয়, আমি মনে প্রাণে প্রার্থনা করি। তাহলে যে আমি নিজেকে সামলাতে পারবো না, একেবারে ভেঙে গড়িয়ে যাব আমি। গোপনে দীর্ঘশ্বাস ফেলল প্রাহি। আজও মনে পড়ে অর্থকে প্রথমবার দেখা, আর সেই এক দেখাতেই কিভাবে ভালোবেসে ফেলেছিল সে অর্থকে 7 বছর আগে। প্রাহি তখন 10ম শ্রেণী সবে এসে ভর্তি হয়েছে। নতুন স্কুল, নতুন জায়গা, সব মিলিয়ে বেশ নার্ভাস ছিল সে। ক্লাসে বসে একা একা বই পড়ছিল প্রাহি, কারণ তখন ওর কোনো বন্ধু ছিল না। হঠাৎ স্টুডেন্টের হইচই দেখে প্রাহিও নিজের কৌতূহল দমাতে না পেরে স্কুল মাঠে যায়। দেখে একটা ছেলে কয়েকটা ছেলেকে উড়াধুরা মারছে। ও নিজেও বেশ মার খেয়েছে, তাও যেন ছেলেটা একাই 100। ছেলেটা ছিল হেমন্ত। ইশিকে কয়েকটা ছেলে বাজেভাবে ট্রিট করার কারণে হেমন্ত ওই ছেলেগুলোকে রেগে ইচ্ছে মতো মেরেছিল। মারামারি শেষে হেমন্ত চলে যেতে নেবে, তখন প্রাহির নজর যায় হেমন্তের হাত থেকে রক্ত ঝরছে। প্রাহির মায়া হয়, ও দৌড়ে গিয়ে হেমন্তর হাত চেপে ধরে, তারপর লাইব্রেরিতে নিয়ে গিয়ে সুন্দরভাবে হাতটা ব্যান্ডেজ করে দেয়। হেমন্তের নিজেরও প্রাহিকে অনেক ভালো লাগে, তাই ও আর ইসি মিলে প্রাহির সাথে বন্ধুত্ব করে নেয়। এদিকে হেমন্তর বাড়িতে খবর চলে যায় যে হেমন্ত স্কুল মাঠে মারামারি করেছে। তার কয়েক ঘন্টা পরে স্কুলে আরফকে নিয়ে হাজির হয় অর্থ। সেদিন অর্থ হেমন্তর থেকে ওর মারামারি করার কারণটা জেনে হেমন্তকে কিছুই বলে না, উল্টো ওকে আরো সাহসিকতা দেয় যে ও যা করেছে একদম ঠিক করেছে। স্কুলের টিচাররাও আর কিছু বলার সাহস পায়নি, কারণ এই স্কুলে অর্থই স্টাডি করেছে, আর ওর সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন তারা। অন্যায় একদম সহ্য করতে পারে না অর্থ। সব মিটমাট করে চলে যায় অর্থ আর আরাফ, কিন্তু সাথে করে নিয়ে যায় প্রাহীর মন। সেই ছোট্ট প্রাহী সেদিন এক দেখায় ভালোবেসে ফেলে অর্থ। 100 পাগলামি তার। হেমন্তর কাছ থেকে ইনিয়ে বিনিয়ে নানাভাবে অর্থের কথা জিজ্ঞেস করত। হেমন্ত বলতো ওর ভাইয়ের সম্বন্ধে, আর প্রায়ই হেমন্তের বর্ণনা স্বরূপ ওর কল্পনার রাজ্য সাজাতো। একদিন জানতে পারে অর্থ চলে গেছে বিদেশে। অর্থ নাকি সেখানেই পড়ালেখা করত। দেশে এসেছিল ছুটিতে। সেদিন অনেক ভেঙে পড়েছিল প্রাহি। কান্নার ফলে জ্বর এসেছিল মারাত্মকভাবে। পুরো 3 দিন জ্বরে বেহুশের মতো ছিল। আস্তে আস্তে সময় যায়, মেনে নিয়েছিল ভাগ্যকে। অপেক্ষা করা শুরু করে দেয় প্রাহি তার ভালোবাসার মানুষটির জন্য। ডায়েরিতে অর্থকে নিয়ে ওর না বলা হাজারো ভালোবাসার কথা লিখে রাখত। একদিন ওর মা ওর ঘর পরিষ্কার করতে গিয়ে সেই ডায়েরি পায়। বুঝতে পারেন তার মেয়ে অল্প বয়সে আবেগে গা ভাসাচ্ছে। ভাগ্য ভালো ডায়েরিতে প্রাহি অর্থের নাম উল্লেখ করেনি কোনোদিন। রাবেয়া নিজের মেয়েকে বোঝান এসব 2 দিনের আবেগ। এই আবেগে গা ভাসিয়ে নিজের পড়ালেখার ক্ষতি হবে,
প্রাহি সেদিন মায়ের কথার গুরুত্ব দেয়, হাজারো চেষ্টা করতে থাকে অর্থকে ভুলে যাওয়ার, পড়ালেখায় মন দেওয়ার, কিন্তু এত সহজে কি সবটা হয়? 2 বছর অনেক কষ্ট করে যুদ্ধ করেছে সে যেন অর্থকে ভুলে যায়, কিন্তু পারে না। ভার্সিটিতে উঠে প্রাহি প্রাপ্তবয়স্ক হয়, বুঝতে পারে এটা ওর আবেগ না, ও সত্যিই অর্থকে ভালোবেসে মন থেকে অনেক বেশি ভালোবাসে। তাই তো এত চেষ্টা করেও পারে না অর্থকে ভুলতে। এদিকে হেমন্ত বাড়ি থেকে জানতে পারে অর্থকে বিয়ে করাবে, তাই ওর কাকিমা ওর ভার্সিটিতে ভালো কোনো মেয়ের খোঁজ খবর নিতে বলেছে। হেমন্ত কয়েকদিন খুঁজে কিন্তু কাউকেই মন মতো পায় না। অবশেষে হেমন্ত বোঝে প্রাহির মতো এত ভালো একটা মেয়ে থাকতেও ও কেন অন্য মেয়েদের খুঁজছে। প্রাহি হবে ওর ভাইয়ের জন্য পারফেক্ট। সেখান থেকে শুরু হেমন্ত উঠে পড়ে লেগে যায় প্রাহিকে মানাতে। এদিকে হেমন্ত তো আর জানে না ও যাকে বিয়ে করার জন্য প্রাহির পেছনে এত কাঠখড় পড়েছে, সে বহু আগেই নিজের মন প্রাণ উজাড় করে ওর ভাইকে ভালোবাসে। প্রাহি ভাবতো হেমন্ত ওর সাথে দুষ্টমি করে, ওকে ভাবি ডাকে। উপরে মিথ্যে রাগ দেখালেও মনে মনে ভীষণ খুশি হতো প্রাহি। মনে মনে দোয়া করত ও যেন সত্যি সত্যি হেমন্তর ভাবি হতে পারে। অবশেষে প্রাহির এত অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। দীর্ঘ 7 বছর পর ও কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পাবে। এইবার আসলেই নিজের মনের কথা আর লুকিয়ে রাখবে না, সবটা বলে দেবে ও অর্থকে। ঠিক কতটা ভালোবেসে ও অর্থকে। দীর্ঘশ্বাস ফেলল প্রাহি, বুকের ভিতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে। ও পারছে না নিজের খুশি আনন্দটা কারোর সাথে ভাগাভাগি করতে। চোখ বুজে অর্থের মুখটা কল্পনা করল প্রাহি। এখনো যেন সবটা ওর চোখের সামনে বাস্তবভাবে ভেসে ওঠে। তারপর চোখ খুলে রুমের দিকে অগ্রসর হয়। আজ আরও একটা রাত ওর নির্ঘুম কাটাতে হবে। জেগে জেগে শুধু প্রহর গুনবে প্রিয় মানুষটির আশার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে হেমন্ত আর হিয়াজ শিকদার। হিয়াজ শিকদার হলেন অর্থের বাবা। হিয়াজ শিকদার আর হিয়ান্ত শিকদার হলেন আপন 2 ভাই। হিয়াজের 2 ছেলে মেয়ে, অর্থ আর হিয়া। আর হিয়ান্তর একটাই ছেলে হেমন্ত। সবার বড় অর্থ, তারপর হেমন্ত, আর সবার ছোট হিয়া। বড় আদরের সবার ও। অর্থের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ওরা দুজন। অবশেষে অপেক্ষা শেষ হলো। অর্থ ফার্স্ট টার্মিনাল দিয়ে এগিয়ে আসে, সাথে আছে আরাফ। অর্থ আর আরাফ সালাম জানালো। হিয়াজ জড়িয়ে ধরলেন ছেলেকে। কেমন আছিস বাবা? ভালো আব্বু, তুমি কেমন আছো? এই যে তোকে দেখেছি না, এখন একদম ভালো আছি। হিয়াজ এইবার আরাফকে জিজ্ঞেস করেন, আরাব কেমন আছো? আরাফ হাসি মুখে বলে, ভালো আঙ্কেল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হেমন্ত অর্থকে জড়িয়ে ধরে আছে। অর্থ ভাইয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। ভালো মন্দ জিজ্ঞাসা করা হলো, আরাফের সাথেও কথা হলো। হিয়াজ এবার বলে ওঠেন, এবার বাড়ি চলো, অনেক হলো। রায়হান আর হেনা সেই কখন থেকে বসে আছে তোমার জন্য, বারবার ফোন করে জিজ্ঞেস করছে অর্থকে নিয়ে আসছি না কেন। অর্থ আর আরাফ হিয়াজের কথায় সম্মতি জানিয়ে গাড়িতে উঠে বসলো। কি জানি একটা অনুভব করে অর্থ আবারও গাড়ির জানালা দিয়ে তাকালো। আর কেন যেন মনে হচ্ছিল কে যেন ওকে দেখছে, গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছে। হয়তো মনের ভুল হবে ভেবে এতটা ধ্যান দিল না। সা করে ওদের গাড়িটা ছুটে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। এদিকে অর্থরা যেতেই লুকোনো অবস্থা থেকে বেরিয়ে এলো প্রাহি। আর একটু হলেই দেখে ফেলতো অর্থ ওকে। চোখে জল, মুখে হাসি। কত বছর পর দেখলো অর্থকে ও। লোকটা আগের থেকে আরো বেশি সুদর্শন হয়ে গিয়েছে। প্রাণটা জুড়িয়ে গিয়েছে প্রাহির। চারদিকে ভালো লাগার আর ভালোবাসার রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে ওর মনে। অর্থ আজ আসবে আর প্রাহি তাকে দেখবে না, এটা অসম্ভব। সবার আগে এয়ারপোর্টে এসে হাজির হয়েছে প্রাহি, প্রিয় মানুষটিকে এক পলক দেখার জন্য, অশান্ত হৃদয়ে শান্ত করার জন্য। অবশেষে দীর্ঘ অপেক্ষায় ইতি টানা হলো। এখন শুধু সময় অর্থের কাছে নিজের ভালোবাসা ব্যক্ত করার। বাড়ি ফিরতেই অর্থকে জড়িয়ে ধরে কেঁদে কেটে অস্থির রায়হানা আর হেনা। হেনা অর্থের চাচি হলেও ওর মা থেকে কোনো অংশে কম ভালোবাসেন না তিনি। এই 2 মাকে বহু কষ্টে সামলিয়ে কান্না থামিয়েছে অর্থ। টুকটাক কথা বলে ফ্রেশ হতে চলে যায় অর্থ আর আরাফ। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই বাড়ির সদর দরজা দিয়ে প্রায় এক প্রকার ভূমিকম্প সৃষ্টি করে হঠাৎ একটা মেয়ে এসে অর্থকে জড়িয়ে ধরে। অর্থ নিজেকে সামলে নিল আকস্মিক ধাক্কায়। তারপর নিজেও মৃদু হেসে 2 হাতে জড়িয়ে ধরে মেয়েটাকে।
মেয়েটা প্রায় চিৎকার করে বলে ওঠে, আই মিসড ইউ সো মাচ ভাইয়া। আমিও আমার পুচকিকে অনেক মিস করেছি। তা আমার পুচকিটা কি ভালো আছে? বলে অর্থ। মেয়েটা অর্থকে ছেড়ে দিয়ে হাসি মুখে বলে, নিজেই দেখে নাও, আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। হেমন্ত মাঝখান থেকে বলে, হ্যাঁ, সারাদিন হাতির মতো খেলে তো ফিট অ্যান্ড ফাইন থাকবি, আর কয়দিন পর পুরাই একটা আটার বস্তার মতো লাগবে। ভাইয়া, এই হেমন্ত ভাইয়াকে কিছু বলবা? সারাদিন আমার সাথে ঝগড়া লাগানোর ধান্দায় থাকে। অর্থ হেমন্তকে একটু মিথ্যে রাগ দেখালো। বিনিময়ে হেমন্ত ভয় পাওয়ার অভিনয় করলো। এদিকে এতক্ষণ ব্রোকুসকে সবটা দেখছিল আরাফ। এবার বলেই ফেললো, অর্থ, এটা কি সেই বাচ্চা মেয়ে তোর বোন হিয়া? অর্থ হ্যাঁ সূচক মাথা নাড়ল। আরাফ হেসে দিয়ে বলে, আগে যেমন বাচ্চাদের মতন ফ্যাচ ফ্যাচ করে কাঁদতো, এখনো দেখি সেইভাবেই কাঁদে। হিয়া রাগী দৃষ্টি নিক্ষেপ করলো আরাফের দিকে। তেজ নিয়ে বলে, এসব ভালো হচ্ছে না কিন্তু আরাফ ভাইয়া। বলেই হন হন করে চলে গেল মা, কাকি আর বাবা কাকাদের সাথে দেখা করতে। এদিকে হিয়ার এত রাগ দেখে মুস্কি হাসলো আরাফ। মনে মনে বলে, আজও রাগলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে হিয়া। আমি বারবার তোমার ওই রূপে ঘায়েল হয়ে যাই। মন হারিয়ে বসে আছে সেই কবেই তোমার কাছে। এইবার পালা তোমার মন চুরি করার, শীঘ্রই সেটা করে নেব। রায়হানা বেগমের ডাক শোনা গেল। তিনি সবাইকে ডাকছেন ডিনার করার জন্যে। সবাই আজ কতদিন পর একসাথে ডিনার করবে। পুরো শিকদার পরিবার আজ হাসিতে খুশিতে ভরপুর। খাবার টেবিলে হিয়াজ শিকদার হঠাৎ বলে ওঠেন, অর্থর আসার উপলক্ষে কাল আমি একটা পার্টির আয়োজন করব, কি বলো অর্থ? অর্থ খাওয়া থামিয়ে দিল। রুকুসকে গম্ভীর কণ্ঠে বলে, এসবের কোনো দরকার নেই বাবা। হিয়া চেঁচিয়ে উঠল, তোমার দরকার নেই, আমার দরকার আছে। আমি আমার সব ফ্রেন্ডদের ইনভিটেশন দিয়েছি, ওরা কাল আসবে। আমার ভাইয়া এসেছে আর আমি সেলিব্রেট করব না? হ্যাঁ, এটা কি হয়? কিন্তু কোনো কিন্তু না ভাইয়া, কাল পার্টি হবে ব্যাস। বোনের জেদের কাছে হার মানে অর্থ। সম্মতি দিয়ে দেয় সে। রায়হানা বেগম অর্থের প্লেটে খাবার দিচ্ছেন। এবার হেমন্তের উদ্দেশ্যে বলে, হেমন্ত, প্রাহি আর ইসি মেয়ে দুটোকেও ইনভিটেশন দিয়ে দিস পার্টির। তোর আর কোনো ফ্রেন্ড থাকলে তাদেরকেও বলিস। আচ্ছা বড় মা, বলল হেমন্ত। এদিকে প্রাহি আর ইসি নামটা কেমন যেন একটু চেনা চেনা লাগছে ওর কাছে। কিছু একটা মনে করে খাওয়া থামিয়ে হেমন্তকে বলল, প্রাহি আর ইসি, এরা দুজন তোর ওই মেয়ে ফ্রেন্ড দুটো না? হেমন্ত চাঁদ হাতে পেল। এই তো সুযোগ, প্রাহির একটু গুণগান গাওয়া যাক ভাইয়ের সামনে। এতে ক্ষতি কি? হেমন্ত উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, হ্যাঁ ভাইয়া, জানো ওরা খুবই ভালো। প্রাহির তো কোনো জবাবই নাই। একদম শান্ত, ভদ্র, নম্র একজন মেয়ে। আমার ফ্রেন্ডসদের মাঝে প্রাহি আর ইসি সবচেয়ে বেশি ক্লোজ, মানে বেস্ট ফ্রেন্ড আর কি। আর জানো, প্রাহি তো একেবারে আমাদের আপনজনের মতো। আমাদের ফ্যামিলির সবাইকে প্রচুর ভালোবাসে মেয়েটা। আর ব্যাস, অনেক হয়েছে। আমি শুধু একটু জিজ্ঞেস করলাম। অমনি তুই তো পুরো জন্মষষ্ঠী নিয়ে আলোচনা শুরু করে দিলি। জাস্ট লিসেন ওয়ান থিং, আই ডোন্ট লাইক টু টক টু মাচ অ্যাবাউট মাই সেলফ, অ্যান্ড আই অলসো ডোন্ট লাইক এনিওয়ান টু টক টু মি টু মাচ। কথাগুলো শেষ করে খাবার টেবিল হতে উঠে চলে গেল অর্ধ। হেমন্তর মনটা খারাপ হয়ে গেল। কিভাবে যে ভাইয়ের মনে প্রাহির জন্য জায়গা তৈরি করবে। ইস, এতটা বোকা কেন হলো? আগে তো ওদের দুজনকে একসাথে করতে হবে। দুজনের প্রথম সাক্ষাৎটা যেন একটু রোমাঞ্চকর হয়, এমন ব্যবস্থা করবে হেমন্ত। চেষ্টায় কোনো কমতি রাখবে না ও। যে করেই হোক প্রাহিকে ওর ভাইয়ের বউ করে আনতেই হবে। স্যার, ইলফা ম্যাম ইজ প্ল্যানিং টু কাম টু বাংলাদেশ টুমরো। আন্ডারে কাজ করা একজন লোকের মুখে এমন কথা শুনে রাগে কপালের শিরা উপশিরা ফুলে উঠল। রাগে চোখ জোড়া লাল হয়ে উঠল। মনে মনে বৃষ্টি গালি দিল ইলফাকে, ড্যাট ব্লাডি বিচ। চোয়াল শক্ত করে গম্ভীর স্বরে বলে ওঠে অর্থ, Stop that crazy girl anyway. I don't want to hear any excuse. Block her passport, no matter how much it costs. ফোনটা কেটে দিয়ে সজোরে পাশের টেবিলে রাখা ফুলদানিটা আছাড় মারল অর্থ। এই মেয়েটা জানলো কিভাবে ওরা দেশে এসেছে? ওইটাকে না জানানোর জন্য লুকিয়ে চুরিয়ে কত প্ল্যানিং করে ও আর আরাফ এসেছে বাংলাদেশে। আর সেই মুসিবত কিনা স্বয়ং এখানে এসে হাজির হওয়ার পায়তারা করছে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। মেয়েটা আস্ত একটা ঝামেলা। আর অর্থ নিজেকে কোনো ঝামেলায় জড়াতে চায় না। আর এইসব ঝামেলাদের কিভাবে নিজের কাছ থেকে দূরে সরানো যায় তা তা খুব ভালো করেই জানে অর্থ। মনে মনে কথাগুলো ভেবে বাঁকা হাসলো অর্থ।
আজ কালো গ্রাউন্ড পরে সেজেছে প্রাহি। প্রাহি আজ নিজেকে পুরোপুরি অর্থের ব্ল্যাক প্রিন্সেস রূপে সাজাবে। সুন্দর করে সেজেছে প্রাহি। টানা চোখ জোড়ায় গাঢ় কালো কাজল দিয়েছে, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো কার্লি করে ছেড়ে দিয়েছে পুরো পিঠময়। এতেই যেন অসম্ভব সুন্দর লাগছে দেখতে ওকে। রেডি হয়ে ড্রেসিং রুমে এসে হাজির হয় প্রাহি। নিচে এসে দেখে ওর বাবা আর মা দুজনেই রেডি। এরশাদ সাহেব বলেন, রেডি মামুনি তুমি? বাহ, কি সুন্দর লাগছে আমার মাটাকে। রাবেয়া বেগম প্রাহির কানের পিছনে কালো কাজল লাগিয়ে দিলেন। তারপর তারা রওনা দিলেন শিকদার বাড়ির উদ্দেশ্যে। আজ শিকদার বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে পুরো বাড়িটা। গাড়ি থেকে বের হয়ে আসলো প্রাহি। শিকদার বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করলো। প্রাহিকে দেখে ইসি আর হেমন্ত এগিয়ে আসলো। ইসি আর হেমন্ত প্রাহির মা বাবাকে সালাম জানালো। টুকটাক কথা প্রাহিকে নিয়ে চলে গেল। প্রাহি ইসি আর হেমন্তর এমন টানাটানি দেখে বেশ বিরক্ত হলো। বলল, আশ্চর্য, এমন টানাটানি করছিস কেন তোরা? ছিঁড়ে ফেলবি নাকি আমায়? হেমন্ত প্রাহির কথায় পাত্তা না দিয়ে বলল, আরে শোন, তুই আজকে পার্টিতে একটা ড্যান্স পারফরমেন্স করবি। প্রাহি থ হয়ে গেল, চেঁচিয়ে উঠে বলল, কি বলছিস এসব? ডান্স? তাও আমি? নো, নেভার, এটা আমি করতে পারবো না। ইসি নিজের চোখের চশমা ঠেলে ঠুলে ঠিক করে নিয়ে বলল, প্রাহি লিসেন না, তুই তো অনেক ভালো নাচ পারিস, একটা নাচই তো করবি, এতে এমন করার কি আছে? প্রাহি মুখটা একটুখানি করে বলল, কিন্তু কিভাবে এতগুলো মানুষের সামনে? হেমন্ত বেশ বিরক্ত হলো, ধমকে উঠে বলল, ঢং মারিস না সিমরি, নাচ করতে বলেছি, করবি ব্যাস, আর কোনো কথা না। আর আমার পরিবারের সবাই জানেন তুই অনেক ভালো নাচতে পারিস। স্কুলে থাকতে প্রতিটা অনুষ্ঠানে তুই নাচ করতি। আমার পরিবারের সবাই তোর নাচ অনেক পছন্দ। প্রাহি আর কিছু বলল না, কিন্তু আজ অর্থ এখানে আছে, আর অর্থের সামনে কিভাবে কি করবে প্রাহি? অর্থের সাথে চোখাচোখি হলেই তো ওর দম বন্ধ হয়ে আসে, হাত পা উত্তেজনায় থরথরিয়ে কাঁপে। অর্থের ছবি যতবার দেখে ততবারই এমন হয়। সেখানে আজ ও সরাসরি অর্থের সামনে লাইভ ডান্স করবে। ভাবতেই গলা শুকিয়ে আসে প্রাহির। উপায় না পেয়ে রাজি হয়ে যায় প্রাহি। অর্থকে আজ ভীষণ সুদর্শন দেখাচ্ছে, ব্ল্যাক স্যুটে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। আশেপাশের মেয়েরা অর্থের অ্যাটেনশন পাওয়ার জন্য কত শত চেষ্টা করছে, কিন্তু অর্থ কিছুতেই সেদিকে পাত্তা দিচ্ছে না। আশাহত এক একজন মেয়ের মুখে লটকে যাচ্ছে। হঠাৎ মাইকে হেমন্তের কণ্ঠ শুনে সেদিকে নজর দেয় অর্থ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ পার্টিটা শুরু করতে যাচ্ছি একটা অমায়িক ডান্স পারফরমেন্সের মাধ্যমে। তো সবাই তৈরি তো? সবাই চিৎকার করে ওঠে। ঠিক তখনই চারদিকে লাইট অফ হয়ে যায়। স্টেজে বিভিন্ন রঙের আলো জ্বলে ওঠে, আর ফোকাস লাইটটা এসে পড়ে প্রাহির মুখে। প্রাহির চোখ তুলে তাকায় সামনের দিকে, ঠিক একেবারে অর্থের দিকে। এদিকে প্রাহির চোখের এই চাহনি অর্থের মনে হচ্ছে ওর হৃদয়ে কিছু একটা প্রচন্ড জোরে আঘাত করেছে। অসম্ভব মায়াবী মুখশ্রীটা দেখে যেন ওর অন্তর জুড়িয়ে গিয়েছে। টানা টানা কাজল কালো চোখ, চিকন জোড়া ভ্রুদয়, লাল লিপস্টিকে আবৃত ঠোঁট জোড়া, কোমর অবধি ছড়ানো চুল, কোমল নারী দেহের বাঘ, সবকিছু যেন তীব্রভাবে আকর্ষণ করছে অর্থকে। হৃস্পন্দন দ্রুত গতিতে ওঠানামা করছে। সারা শরীরে অদ্ভুত শিহরণ অনুভব করছে। এক কেমন অজানা অনুভূতি। অর্থের জীবনে প্রথম সে এমন অদ্ভুত অনুভূতির সাথে পরিচয় হলো। আগে তো কোনো মেয়েকে দেখে এমন অদ্ভুত অনুভূতি হয়নি। তবে আজ কেন কেন আজ এই মেয়েটা তার চোখের চাহনি, চোখের দেখায় অর্থকে পুরো এলোমেলো করে দিল কেন? এদিকে প্রাহি অর্থের অমন চাহনি দেখে দ্রুত নিজের চোখ সরিয়ে নিল। হৃৎপিণ্ডটা এত জোরে জোরে লাফাচ্ছে যেন মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে। না, এমন হলে হবে না। ওকে স্ট্রং থাকতে হবে, নিজের অনুভূতিগুলোকে সামলাতে হবে। গান স্টার্ট হতেই প্রাহি নিজের নাচের দিকে ধ্যান দিল। মিউজিক বক্সে জোরালো শব্দে গান বাজছে, সেই সাথে অত্যন্ত সুন্দরভাবে নাচ প্রদর্শন করছে। এদিকে প্রাহির এক একটা মুভমেন্ট যেন অর্থের মনের ভিতর তোলপাড় সৃষ্টি করছে। জব তক হে জমি জব তক হে আসমাঁ तुम मेरे ही रहो बस इतना ही अरमां तुझे बांध लो मैं आंचल में जैसे चांद रहे बादल में हम जसते हैं ऐसे जैसे
सजने का जाम महबूबा मैं तेरी महबूबा महबूबा मैं तेरी महबूबा महबूबा मैं तेरी महबूबा মেহবুবা হো মে তেরি মেহবুবা। গাঢ় অনুভূতিতে পৃষ্ঠ হয়েছে মন। অদ্ভুতভাবে কেমন যেন এলোমেলো লাগছে সবকিছু অর্থের। হৃৎস্পন্দনের গতি অধিক দ্রুততার সাথে বাড়ছে। মস্তিষ্ক আর মন দুটো স্থানে একটাই মুখশ্রী বারবার ঘুরপাক খাচ্ছে। কেন এমন হচ্ছে অর্থের সাথে? কিসের এত ব্যাকুলতা? কেন এত তার টান অনুভব করছে সে ওই মেয়েটার প্রতি? এ কেমন যন্ত্রণা! মেয়েটার নাচের প্রতিটা মুহূর্ত কিছুতেই ভুলতে পারছে না অর্থ। কি সুন্দর অমায়িকভাবে নাচছিল। কালো গাউনে যেন কোনো হুল পরে লাগছিল। একটা মেয়ের প্রতি এতটা আকৃষ্ট কোনোদিন হয়নি অর্থ। তবে আজ কেন নিজের প্রতি নিজেরই অসম্ভব রাগ লাগছে অর্থের। যে অর্থ কিনা এত বড় একটা বিজনেস সামলাচ্ছে, সেখানে নিজের মনের অনুভূতি, বেকুলতা, অস্থিরতা সামলাতে পারছে না। কিন্তু আদৌ কি বিজনেসের সাথে এসব কিছুতে তুলনা করা কি বোকামি নয়? বিজনেস তো টাকায় চলে, কিন্তু কিন্তু অনুভূতিগুলো কি টাকার ইশারায় চলে? না, একদম না। তারা তো নিজের মনের মর্জি মতো চলে। তাদের উপর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ না। কিন্তু আজ এত বুদ্ধিমান অর্থ এই অনুভূতির পরীক্ষার একেবারে শূন্যের কোঠায় দাঁড়িয়ে। নিজেকে সামলাতে না পেরে ড্রিঙ্কস সেন্টারে চলে যায় অর্থ। ওয়েটারকে একটা রেড ওয়াইন দিতে বলে মাথা চেপে ধরে বসে থাকে সেখানে। এদিকে অর্থকে অনেকক্ষণ ধরে খুঁজে চলেছে প্রাহি। সবশেষে অর্থকে দেখতে পেয়ে নিজেও সেদিকে এগিয়ে গেল। অর্থের দিকে খানিক দূরত্ব রেখেই বসলো। এরপর অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো ওর ভালোবাসার মানুষটিকে। লোকটাকে কালো রঙে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আজ যেন প্রাহির চোখ ফেরানোর দায় হয়ে পড়েছে। লোকটার নেশাক্ত চোখ যেন গভীর এক সমুদ্র। এই সমুদ্রের নিজের খেই হারিয়ে বসে আছে প্রাহিত সেই কবেই। কালচে লাল ঠোঁট জোড়ার দিকে তাকালে তীব্রভাবে ঝংকার তোলে ওর মনে। সারা শরীরে অদ্ভুত শিহরণ অনুভব হয়। ঘন কালো সিল্কি চুলগুলো ঘন্টার পর ঘন্টা হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে ইচ্ছে করে লোকটাকে। প্রাহি যখন নিজের মতো অর্থকে নিয়ে ভাবনায় ব্যস্ত, ঠিক তখনই ওর সামনে এসে খপ করে বসে পড়ে কেউ। ধ্যান ভাঙতে সামনে তাকাতেই হাত পা ঠান্ডা হয়ে আসে প্রাহির। এ কাকে দেখছে সে? এতক্ষণ সে ভালো লাগার নেশায় মত্ত ছিল প্রাহি। সেটা কেটে গিয়ে এখন একরাশ ভয়েরা এসে দানা বাঁধল ভিতর ঘরে। ঘোলাটে হয়ে আসলো দু চোখ। আবার আবার এই লোক ফিরে এসেছে। কেন এসেছে? ভয়ের তাড়নায় প্রাহি নড়তেও ভুলে গিয়েছে। সামনের ব্যক্তিটি প্রাহিকে এতটা ভয় পেতে দেখে কুড়ো হাসল। অস্থিরভাবে প্রাহির পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিয়ে বলল, কিরে প্রাহি, আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছিস। ইউ আর লুকিং সো হট ইন ব্ল্যাক ড্রেস। কথাগুলো বলে আবারও প্রাহিকে বাজে নজরে দেখতে লাগলো। প্রাহির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখ মুছে জলদি সেখান থেকে যেতে নিলে হাত চেপে ধরে প্রাহির ব্যক্তিটি। প্রাহি কলিজায় পানি শুকিয়ে যায়। ব্যক্তিটির হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে। শেষে না পেরে কেঁদে দেয় প্রাহি। ক্রন্দন স্বরে বলে ওঠে, জয় ভাইয়া, প্লিজ ছেড়ে দাও আমায়। কেন এসেছো আবার ফিরে? কেন এসেছো আবার আমার কাছে? আবার কেন আমাকে জ্বালাতন করছো? প্লিজ ছাড়ো আমায়। জয় শয়তানি হাসি দিয়ে বলে, কেন ফিরে এসেছি জানিস না? কেন ফিরে এসেছি তুই খুব ভালোভাবে জানিস আমি কেন এসেছি আর ঠিক কি চাই আমি। জয়ের প্রতিটি কথায় কেঁপে ওঠে প্রাহি। কাঁদতে কাঁদতে বলে, ছেড়ে দাও হাতটা। জয় আবারও হাসলো। হেসে আরেক হাত প্রাহির দিকে বাড়াতে নিলেই একটা শক্ত পুরুষালী হাত এসে আটকে দেয় জয়কে। জয় বিরক্ত হয়ে বলল, আরে কে রে, কেন বিরক্ত করতে এসেছিস? কথাগুলো বলে তাকাতেই হালকা ভয় পায় জয়। আস্তে করে প্রাহির হাত ছেড়ে দেয়। প্রাহি ছাড়া পেয়ে সেই লোকটার পিছনে গিয়ে লুকায়। লোকটা আর কেউ না, অর্থ। অর্থর রাগে চোখ লাল হয়ে উঠেছে, কপালের রগগুলো ফুলে উঠেছে। অনেকক্ষণ যাবৎ দেখছিল মেয়েটাকে এই ছেলে ডিস্টার্ব করছে। রাগ তো লাগছিলই, কিন্তু যখন দেখলো মেয়েটার হাতে চেপে ধরেছে আর মেয়েটা বারবার হাত ছেড়ে দেওয়ার জন্য বলছিল, এতেই বুঝেছে অর্থ ছেলেটা ওকে জ্বালাতন করেছে। রাগে ভারী নিঃশ্বাস নিতে লাগে অর্থ।
ছেলেটা আবারও হাত বাড়াতে নিলে দ্রুত গিয়ে বাধা দেয় ও। জয় দাঁতে দাঁত চিপে বলে, হেই মিস্টার হোয়াট এভার, ওয়াই আর ইউ ডিস্টার্বিং হার? জয় হাসল। প্রাহির দিকে বাঁকা নজরে তাকাতেই প্রাহি ভয়ে আরো সিটিয়ে গেল অর্থের দিকে। সেদিক থেকে চোখ সরিয়ে জয় বলে, শি ইজ মাই কাজিন, আই এম নট ডিস্টার্বিং হার মিস্টার শিকদার। ভ্রু কুসকে আছে অর্থের। ছেলেটা ওকে চিনে তাহলে, আর এইমাত্র কি বললো মেয়েটার কাজিন হয় এই ছেলে। তাহলে কেন বারবার ওকে ছেড়ে দেওয়ার কথাগুলো বলছিল কাঁদতে কাঁদতে? ওই চোখের অশ্রুরা কেন এসে ভিড় জমিয়েছিল? কেন সেই চোখের অসীম ভয় দেখতে পেয়েছিল অর্থ? রাগ আরো বাড়ল অর্থের। ঘুরে প্রাহির দিকে তাকালো। মেয়েটার চেহারা ভয়ে একটুখানি হয়ে আছে। অর্থ রাগী কণ্ঠে বলে, এই ছেলে কি কাজিন হয় আপনার? এই প্রথমবার প্রিয় মানুষটি কথা বলল প্রাহির সাথে। প্রাহি কি অনেক খুশি হবে? হ্যাঁ, খুশি তো হওয়ারই কথা, কিন্তু জয়ের উপস্থিতি ওকে এতটাই ভয়ে কাবু করেছে যে ও ওর খুশিটা প্রকাশ করতে পারছে না। অর্থ প্রাহিকে কথা বলতে না দেখে প্রচুর বিরক্ত হলো। প্রায় ধমকে সুরে বলে ওঠে, কি হলো, কথা বলছেন না কেন? আই আস্কড ইউ সামথিং, আনসার দ্যাট, ড্যাম ইট। কেঁপে উঠল প্রাহি অর্থের ধমকে। কাপা কাপা গলায় বলে, আমার কাজিন হয় কিন্তু। প্রাহিকে মাঝপথে থামিয়ে দিল জয়। আর কিছু বলতে দিল না। জয় আগ বাড়িয়ে বলে উঠল, দেখেছেন মিস্টার শিকদার, আমি বলেছি আপনাকেও আমার কাজিন হয়। তাহলে উনি কাঁদছিলেন কেন? কাজিন হলে কাঁদছিলেন কেন উনি? অর্থের কথায় হাসলো জয়, কিন্তু মনে মনে প্রচুর বিরক্ত হলো। মনে মনে বলে, শালাকে জাসুগিরি শুরু করলো। জয় কিছু বলতে নেবে তার আগেই হেমন্ত কোথা থেকে এসে জয়কে টেনে দুগালে এলোপাথারি চড় দিতে লাগলো। জয়ও রেগে পাল্টা আঘাত করতে লাগলো, কিন্তু হেমন্তর সাথে পারছে না। হেমন্ত দিক বেদিক হুঁশ হারিয়ে জয়কে মারছে। এদিকে অর্থ অবাক হলো, কি এটা? হেমন্ত কোথা থেকে এমন উল্কা পিণ্ডের মতো এসে জয়কে মারা শুরু করলো কেন? হচ্ছেটা কি? অনুষ্ঠানের এরশাদ সাহেব আর রাবেয়া বেগম জয়কে দেখে আটকে উঠলেন। জলদি প্রাহিকে খুঁজতে লাগলেন। দেখে প্রাহিকে ইসি ধরে আছে, সেখানে অর্থও আছে। এদিকে শিকদার বাড়ির প্রতিটা মানুষ স্তব্ধ হেমন্তর এমন আচরণে। হেমন্ত জয়কে মারতে মারতে বলে, তোর সাহস কি করে হলো কুত্তার বাচ্চা? জানোয়ার, তোর হাত একদম কেটে দিব আমি। তোর সাহস কিভাবে হলো প্রাহির দিকে হাত বাড়ানোর? তোকে মেরে ফেলবো আমি আজ। কুকুরের জাত কোনো দিনও ভালো হয় না, তুই ঠিক তেমন। তোকে না মেরে আজ আমি শান্তি পাবো না। জয়ের প্রায় অবস্থা নাজেহাল, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। হিয়াত শিকদার আর হিয়ান্ত শিকদার হেমন্তকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। এদিকে অর্থ ভ্রু কুচকে সবটা দেখছে। ওর ভাই তো এমন না, অকারণে কাউকে তো ওর ভাই মারে না। তাহলে আজ কেন এই এমন করছে? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, তাই অর্থ এগিয়ে যাচ্ছে না হেমন্তের কাছে। এদিকে প্রাহি আর এসব সহ্য করতে না পেরে দৌড়ে চলে যায় হেমন্তের কাছে। হেমন্তর এক হাত জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, হেমন্ত প্লিজ ছেড়ে দে ওকে, প্লিজ হেমন্ত ছেড়ে দে, তোকে আমার কসম ছেড়ে দে। থেমে গেল হেমন্ত। রাগি চোখে তাকালো প্রাহির দিকে। ঠাস করে চড় লাগিয়ে দিল প্রাহির গালে। বাড়ির সকলে আকস্মিক হেমন্তর প্রাহিকে মারতে দেখে অবাক হয়ে যায়। এদিকে চড় খেয়ে গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে দিল প্রাহি। প্রাহিকে কাঁদতে দেখে হেমন্ত চিল্লিয়ে বলে, শাট আপ, জাস্ট শাট আপ। একদম কাঁদবি না আমার সামনে, একদম কাঁদবি না বলছি। তোর সাহস কি করে হলো এই কুত্তার বাচ্চার জন্য কসম দেওয়ার? তোর জিব্বা টেনে একদম ছিঁড়ে ফেলবো আমি। আমার কথা একটু শোন হেমন্ত। প্রাহি বলতে পারে না তার আগেই হেমন্ত রাগী গলায় বলে, কথা বলবি না আমার সাথে? কথা বলবি না? রাগে হন হন করে উপরে নিজের রুমে চলে গেল হেমন্ত। প্রাহির কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আজ ওর আনন্দের দিন ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল এটা? রাবেয়া বেগম দৌড়ে এসে প্রাহিকে জড়িয়ে ধরলেন। মেয়েকে বুকের সাথে জাপটে ধরলেন। মায়ের সান্নিধ্য পেয়ে মাকে জাপটে ধরে চিৎকার করে কেঁদে ওঠে প্রাহি। কাঁদতে কাঁদতে বলে, আম্মু, ও আবার কেন এসেছে আম্মু? ওকে চলে যেতে বলো আম্মু। আমার সকল আনন্দ খুশিকে এই লোকটা এক মুহূর্তে সব ধ্বংস করে দেয় আম্মু। ওকে চলে যেতে বলো, যেতে বলো ওকে, আমার সহ্য হচ্ছে না আম্মু, সহ্য। আস্তে আস্তে শরীরের সমস্ত ভর ছেড়ে দেয় প্রাহি। রাবেয়া বেগমের গায়ের উপরে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে। এরশাদ সাহেব মেয়ের এমন অবস্থা দেখে দিশেহারা হয়ে গিয়েছেন। জয়কে টেনে তুলে রাগে কাঁপতে কাঁপতে বলে, আবার কেন এসেছিস? চলে যা এখান থেকে। নিজের ভালো চাইলে চলে যা, না হলে তোকে এক্ষুনি আমি পুলিশে দিব। চলে যা। জয় উঠে দাঁড়ালো।
সবার বাড়ির প্রতিটা মানুষের দিকে তাকিয়ে দেখল, তারপর যাওয়ার জন্য পা বাড়ালো। সদর দরজার সামনে গিয়ে আবারও পেছনে ফিরে রহস্যময় হাসি দিয়ে বলে, ভালো করলি না তোরা এসব কেউ, পস্তাতে হবে তোদের, বড্ড পস্তাতে হবে। মনে রাখিস আমার এই অপমানের হিসাব আমি সুদে আসলে উসুল করে নিই। অর্থ রাগী চোখে তাকালো জয়ের দিকে, গার্ডসদের উদ্দেশ্য করে বলল, গার্ডস, কুকুরদের রাস্তায় মারায়, তাই এই কুকুরটাকেও রাস্তায় ফেলে আসো। গার্ডসরা কথা মতো তাই করলো। জয়কে নিয়ে চলে যেতেই অর্থ রাবেয়া বেগমের দিকে এগিয়ে গেল, গলার স্বর নরম করে বলল, আন্টি, ওনাকে আমার কাছে দিন, রুমে দিয়ে আসি, ওনার উপর অনেক ধকল গিয়েছে, ওনার রেস্ট দাও। রাবেয়া বেগম মাথা নাড়লেন। অর্থ এগিয়ে এসে প্রাহীকে কুলে তুলে নিল। সাথে সাথে সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল, শিরশির করে উঠল দেহটা, ভালো লাগার ছোঁয়ার মাখো মাখো হলো, শীতলতার হৃদয়টা ছেয়ে গেল। মেয়েটার শরীরটা কি নরম, কি খায় এই মেয়ে, তুলো টুলো খায় নাকি, না হলে এমন নরম কেন? প্রাহের ছোট্ট দেহখানা যেন অর্থের প্রশস্ত বুকের মাঝে ঢুকে যাচ্ছে। অর্থ প্রাহের মুখের দিকে তাকালো, কি স্নিগ্ধ মায়াবী মুখখানা, কান্নার কারণে চোখের কাজলগুলো লেপ্টে আছে, এতে যেন চেহারাটায় মায়া আরো বাড়িয়ে দিয়েছে। অর্থ দৃষ্টি সরালো, নিজেকে সংযত করলো, তারপর প্রাহীকে নিয়ে গেস্ট রুমে শুইয়ে দিয়ে ডক্টরকে ফোন করে আসতে বলল। আবারও এক পলক প্রাহীর দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। এখন ওকে জানতে হবে কেন হেমন্ত ওই ছেলেটাকে মারল। হেমন্ত এখন রুমবন্দি করে আছে, এখন আর ওকে পাবে না অর্থ। এখন উপায় অর্থের আরেকটা বেস্ট ফ্রেন্ড, ওর থেকেই জানতে হবে সব। তাই অর্থ খুঁজতে চলে গেল ওকে।